হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের এই ক্লাসের আলোচ্য বিষয়বস্তু হলো বাবা ও স্বামীর সম্পত্তিতে হিন্দু মেয়েদের অধিকার। এক্ষেত্রে প্রথমেই বলি যে বাবা ও স্বামীর সম্পত্তিতে আইন হিন্দু মেয়েদের দাবি পরিষ্কার করে দিয়েছে, অথচ এটা খুবই দুঃখজনক ব্যাপার যে অনেকেই এখনো পর্যন্ত এ ব্যাপারে অন্ধকারে, যার ফলে এই সম্পত্তি পাওয়ার ব্যাপারে মেয়েদের যে লড়াইটা এটা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। ভিউয়ার্স, আজকে আমাদের এই ক্লাসে আমরা বাবার সম্পত্তিতে মেয়েদের, বিশেষ করে হিন্দু মেয়েদের কি অধিকার আছে, সেই সঙ্গে হিন্দু মেয়েদের বিবাহের পরে তার স্বামীর সম্পত্তিতে তাদের আইন কি অধিকার স্পষ্ট করে দিয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমেই এই হিন্দু মেয়েদের তার বাবার সম্পত্তিতে কি অধিকার আছে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিউয়ার্স, এক্ষেত্রে বিয়ের আগে বাবার সম্পত্তিতে মেয়েদের কি অধিকার, এই ব্যাপারটা আমরা একটু প্রথমে আলোচনা করে নিই। দেখুন যে আমরা সাধারণত জেনে থাকি যে বিয়ের আগে পর্যন্ত একটি মেয়ে আইনগতভাবে তার বাবার ওপর নির্ভরশীল, তাই বাবারও দায়িত্ব এবং কর্তব্য তার সব দায়ভার গ্রহণ করা। সুতরাং বিয়ের আগে বাবার সম্পত্তিতে হিন্দু মেয়েদের বেশ কতকগুলো অধিকার আছে। এই অধিকারগুলো হলো, 1 নম্বর, জন্মের মুহূর্ত থেকেই থাকতে পারেন বাবার বাড়িতে। অর্থাৎ একটা মহিলা যিনি হিন্দু, জন্মের পর থেকেই বাবার বাড়িতে উনি থাকবেন। অর্থাৎ যখন থেকে উনি জন্মগ্রহণ করছেন তখন থেকে উনি বাবার বাড়িতে থাকার একটা অধিকার পেয়ে যাচ্ছেন জন্মসূত্র থেকে। সাবালিকা হওয়ার পরও সেই অধিকার অক্ষুণ্ণ থাকে। 2 নম্বর হচ্ছে, আয় ও অবলম্বনহীন অবিবাহিতা মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে বাবা যদি অস্বীকার করেন তাহলে এক্ষেত্রে মেয়ে বঞ্চনার অভিযোগে আদালতে যেতে পারবেন। পরিস্থিতি পর্যবেক্ষণের পরে আদালতে যদি এটা সাব্যস্ত হয় যে মেয়েটির নিজের জীবন ধারণের কোনো উপায় নেই, অর্থাৎ মেয়েটি কিছু করে না, কোনো চাকরি বাকরি বা কোনো কাজের সাথে যুক্ত নন, তাহলে আইনগতভাবে কোর্ট বা আদালত তার ভরণ পোষণের দায়িত্ব সেই বাবাকেই দেবেন, বা আইনগতভাবে কোর্ট যে অর্ডার দেবে তার বাবাকে, যে সেই বাবা তার মেয়েকে ভরণ পোষণ দিতে বাধ্য থাকবেন। 3 নম্বর, বাবার সম্পত্তির সম্পূর্ণ হকদার হচ্ছে এই মেয়ে বিয়ের আগে। সেটা টাকা পয়সায় হোক, জমি বাড়ি হোক, শেয়ার অর্থাৎ স্থাবর অস্থাবর সম্পত্তি যাই থাকুক না কেন, একক সন্তান যদি সেই কন্যা সন্তান হয়ে থাকেন এবং মায়ের অবর্তমানে, অর্থাৎ মা যদি এক্ষেত্রে না থাকেন, তাহলে পুরোটাই কিন্তু দাবিদার হবে সেই কন্যা বা মেয়ে। এক্ষেত্রে ভিউয়ার্স, আরও জেনে রাখা দরকার যে যদি ভাই বোন থাকে তাহলে সেই বাবার যে সম্পত্তি, সেই সম্পত্তি সকলের মধ্যে সমান ভাগে ভাগ হবে, সমান অংশ পাবেন মাও। কারণ হিন্দু উত্তরাধিকার আইন বলছে বাবার সম্পত্তিতে
তার প্রতিটি সন্তানের কিন্তু সমান অধিকার আছে। আচ্ছা ভিউয়ার্স, এর পরের 4 নম্বর পয়েন্টটা দেখুন। বাবা যদি মারা যাওয়ার আগে কোনো উইল বা দানপত্র বা পারিবারিক ব্যবস্থাপত্রের মাধ্যমে যাবতীয় সম্পত্তি নিজের ইচ্ছা অনুযায়ী ভাগ বাটোয়ারা করে যান, তাহলে সেক্ষেত্রে আলাদা কথা। সেক্ষেত্রে বাবা মেয়েকে যতটা দেবেন, মেয়ে কিন্তু ততটাই পাবেন। আর যদি বাবা না দেন, তাহলে মেয়ে পাবে না। এটাই হচ্ছে আইন। তবে এক্ষেত্রে আরও একটা উল্লেখযোগ্য কথা আছে, সেটা হচ্ছে যে আইন এখানে আরও একটা জিনিস বলছে যে বাবা যদি উইল করে মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করেন, ভালো করে শোনা দরকার ভিউয়ার্স, এখানে যদি কোনো বাবা উইল করে মেয়েকে সম্পত্তি থেকে বঞ্চিত করেন, তাহলে আপত্তি জানানোর অধিকার কিন্তু সেই মেয়ে বা কন্যার রয়েছে। যার বা যাদের অনুকূলে উইল করা হয়েছে, অর্থাৎ বাবা ধরুন তার কোনো একটা কন্যাকে ইচ্ছাকৃতভাবে সম্পত্তি থেকে বেদখল করেছেন বা সম্পত্তি না দিয়ে অন্য কোনো আত্মীয় স্বজনকে বা অন্য সন্তানদের মধ্যে উনি তার সম্পত্তি উইল করেছেন, সেক্ষেত্রে যে মেয়েকে বঞ্চিত করা হয়েছে সম্পত্তি থেকে, আইনগত দিক থেকে উনি কি করতে পারেন না, উনি যার বা যাদের অনুকূলে উইল করা হয়েছে অধিকার বুঝে নিতে বাবার মৃত্যুর পর তাকে বা তাদের প্রবেট নিতে হয়। আইন অনুযায়ী প্রবেট নেওয়ার নির্দিষ্ট সময় কোনো এলাকার বা জুরিসডিকশনের আদালতে শরণাপন্ন হতে হবে এবং এর জন্য সমস্ত ভাই বোনদের বা ধরুন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সম্ভাব্য উত্তরাধিকারীদের একটা আইনি নোটিশ পাঠাতে হবে, যেটা বাধ্যতামূলক। সেই সময় বঞ্চিত মেয়ে ওই নির্দিষ্ট আদালতে নির্দিষ্ট সময়ে হাজির হবেন এবং উইলটির বিরুদ্ধে উনি আপত্তি একটা দাখিল করতে পারবেন। পরবর্তী ইম্পর্টেন্ট পয়েন্টটা দেখুন ভিউয়ার্স, এখানে কি বলছে যে নাবালিকা হন বা সাবালিকা, অবিবাহিত অবস্থায় মেয়েরা বাবার কাছ থেকে খরপোশ পাওয়ার কিন্তু অধিকারী। তাহলে ভিউয়ার্স, একটা জিনিস খুবই পরিষ্কার হলো যে বিয়ের আগে এই সমস্ত অধিকারগুলো কিন্তু হিন্দু মেয়েদের তার বাবার সম্পত্তিতে কিন্তু রয়েছে, যেটা হিন্দু উত্তরাধিকারী আইন বা হিন্দু সাকসেশন অ্যাক্ট এটা পরিষ্কার করে দিয়েছে। বিশেষ করে আপনাদের সকলের অবগতির জন্য আমি জানাচ্ছি যে হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956 সালে পাস হয়েছিল, এটা 2005-এ অ্যামেন্ড হয়ে গেছে, সংশোধন হয়েছে এবং এক্ষেত্রে মেয়েদের অধিকারগুলোকে আরও স্পষ্ট করা হয়েছে। তাহলে ভিউয়ার্স, এই ছিল আমাদের প্রথমে যে আলোচনা, যে বিয়ের আগে বাবার সম্পত্তিতে হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী বা হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী মেয়ের কি অধিকার আইন স্বীকৃতি দিয়েছে। এর পরের আমাদের যে আলোচ্য বিষয়টা হচ্ছে বিয়ের পরে বাবার সম্পত্তিতে কি মেয়ের কোনো অধিকার আছে। ভিউয়ার্স, আপনারা নোট ডাউন করুন যে পয়েন্ট আমি আলোচনা করছি, যে বিয়ের পরে বাবার সম্পত্তিতে কি কোনো কন্যা সন্তানের অধিকার আছে। দেখুন, এই কথাটা বা এই প্রশ্নটা আমি কেন জোর করে বারবার বলছি, কারণ আমাদের সমাজে এখনো পর্যন্ত অনেকের মধ্যে এই ধারণা আছে বা অনেকে মনে করেন যে মেয়ের বিয়ে হওয়া মানে পরের বাড়ি চলে যাওয়া, কাজেই বাবার সম্পত্তিতে তার আর কোনো অধিকার রইল না। কিন্তু আইনগত দিক থেকে এটা কিন্তু একটা লেম্যান, মানে যারা ধরুন আইনি পড়াশোনার মধ্যে নেই, তাদের কাছে হয়তো এই কনসেপ্টটা সঠিক বলে মনে হতে পারে, কিন্তু যারা আইনটা জানেন তারা জানেন যে এই কথাটা একদমই সত্য নয়।
অর্থাৎ একটা হিন্দু মেয়ে তার বিবাহের পরও তার বাবার সম্পত্তির ওপর কিন্তু তার অধিকার কিন্তু আছে। কি কি অধিকার আছে? এই হিন্দু সাকসেশন অ্যাক্ট বা এই হিন্দু উত্তরাধিকার আইন কোনো একটা হিন্দু মেয়ের বিবাহের পরে কি কি অধিকার স্বীকৃতি দিয়েছে তার বাবার সম্পত্তির ওপরে? দেখুন, 1 নম্বর, বাবার বাড়ি ও সম্পত্তির ওপর বিবাহিত মেয়েরও সমান অধিকার। 2 নম্বর, একমাত্র সন্তান হলে বাবা মায়ের মৃত্যুর পর হিন্দু উত্তরাধিকার আইন সূত্রে পুরো সম্পত্তি মেয়েরই পাওয়ার কথা। মা বেঁচে থাকলে অবশ্য তার 2 ভাগ হবে। তাহলে এক্ষেত্রে পরিষ্কার বুঝতে পারছেন যে সেই কন্যা সন্তান যদি একমাত্র যদি সেই বাবা মায়ের সন্তান হয়ে থাকেন, তাহলে সেই কন্যা সন্তান কিন্তু বাবার পুরো সম্পত্তিটা পাবেন যদি মা জীবিত না থাকেন। আর যদি সেই কন্যা সন্তানের মা যদি জীবিত থাকেন, তাহলে তাদের এই সম্পত্তিটা 2 ভাগে ভাগ হবে। পরবর্তী পয়েন্টটা দেখুন ভিউয়ার্স কি বলছে না, এক বা একাধিক ভাই বোন থাকলে বিবাহিত কন্যাও পৈতৃক সম্পত্তির সমান অংশের দাবিদার। অর্থাৎ স্বাভাবিক নিয়মে মা এবং অন্যান্য ভাই বোন যিনারা অবিবাহিত ঠিক যতটা করে টাকা পয়সা, জমি বাড়ি, শেয়ার অর্থাৎ স্থাবর অস্থাবর সম্পত্তির অংশ পাবেন, ঠিক ততটাই এই বিবাহিত মেয়েরও কিন্তু প্রাপ্য। পরবর্তী পয়েন্টটা দেখুন ভিউয়ার্স কি বলছে না, বাবা মারা যাওয়ার আগে দানপত্র করে বা পারিবারিক ব্যবস্থাপত্রের মাধ্যমে সম্পত্তি নিজের ইচ্ছা অনুযায়ী ভাগ বাটোয়ারা করে দিলে আলাদা কথা। সেক্ষেত্রে বাবা বিবাহিত মেয়ের নামে যতটুকু রাখবেন ততটুকুই তিনি পাবেন। তবে উইল করে মেয়েকে তার প্রাপ্য থেকে যদি বঞ্চিত করেন, তাহলে অবিবাহিত মেয়ের মতো বিবাহিতরাও আদালতে আপত্তি জানাতে পারবেন। যার বা যাদের অনুকূলে উইল করা হয়েছে অধিকার বুঝে নিতে বাবার মৃত্যুর পর তাকে বা তাদের প্রবেট নিতে হয়। আইন অনুযায়ী প্রবেট নেওয়ার সময় নির্দিষ্ট এলাকা বা জুরিসডিকশন এর আদালতে শরণাপন্ন হতে হবে। ভিউয়ার্স, এখানে আমি একটু এই প্রবেটের ব্যাপারটা বলে দিই। যখন কোনো একটা ব্যক্তি জীবিত অবস্থায় দানপত্র অর্থাৎ উইল করেন, এই উইল কিন্তু করে দিলেই সেটা কিন্তু কার্যকরী হয় না। কারণ সেই যে ব্যক্তি উইল করছেন তাকে ইংরেজিতে বলা হয় টেস্টেটর। উনি মারা যাওয়ার পরে কিন্তু উইলটা এফেক্টিভ হয়। ধরুন একটা হিন্দু ব্যক্তি যিনি এ নামক ব্যক্তিকে একটা উইল করে দিয়েছিলেন 1995 সালে, এবং ওই ব্যক্তিটা যিনি উইল করেছিলেন উনি মারা যাচ্ছেন 2000 সালে। তাহলে 1995 সালে এ নামক ব্যক্তিকে একটা উইল করে দিয়েছিলেন, ব্যক্তিটা মারা যাচ্ছেন কত সালে? 2000 সালে। অর্থাৎ যবে উনি মারা যাচ্ছেন ওই মারা যাওয়ার আগে উনি কিন্তু উইল একাধিক বা চেঞ্জ করতে পারেন, এবং লাস্ট বা শেষ যে পার্সনকে উনি উইল করেছেন সেই উইলটাই হচ্ছে ওনার ভ্যালিড উইল। এবারে দেখুন ভিউয়ার্স, আমি একটু আগেই বললাম যে যেহেতু কোনো হিন্দু ব্যক্তি যখন কাউকে উইল করছে বা দানপত্র করছেন, এই দানপত্রটা কিন্তু সঙ্গে সঙ্গে ইফেক্টিভ হয় না। অর্থাৎ ধরুন এ নামক একটা ব্যক্তি বি নামক একটা ব্যক্তিকে 1995 সালে একটা উইল করলো, এটা কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু 1995 সালে বি নামক ব্যক্তির ফেভারে চলে যাবে না। তাহলে এটা কখন যাবে না, এটা অ্যাকচুয়ালি তখনই ইফেক্টিভ হবে যখন এ নামক ব্যক্তিটা মারা যাবে। এবারে মারা যাওয়ার পরে বি নামক ব্যক্তিটাকে ওই উইলটাকে প্রবেট করাতে হয়। প্রবেট মানে হচ্ছে একটা স্বীকৃতি, এটা আইনগত স্বীকৃতি। কোর্টের কাছে এসে একটা আইনগত স্বীকৃতি নিতে হয়। অর্থাৎ কোর্ট থেকে অন্যান্য যে সমস্ত উত্তরাধিকার যারা আছেন সেই বি নামক ব্যক্তিটাকে নোটিশ পাঠাতে হবে যে কাউরির কোনো এই উইলটার ব্যাপারে কোনো আপত্তি আছে কিনা।
যদি কোনো উত্তরাধিকারী কোর্টে এসে ওই উইলটাকে চ্যালেঞ্জ করেন তাহলে সেটা আটকে যাবে। আর যদি কেউ চ্যালেঞ্জ না করেন তাহলে সেই উইলটা কোর্ট থেকে প্রবেট নিয়ে পাস করবে এবং সেটা একটা ভ্যালিডিটি পাবে বা বৈধ হয়ে যাবে। এই হচ্ছে ভিউয়ার্স অ্যাকচুয়ালি এই প্রবেটের যে মানেটা এটাই। এরপরে দেখুন যে আমরা নেক্সট যে পয়েন্টের ওপর আলোচনা করব সেটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে কোনো মহিলা যদি শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসেন বা বিবাহ বিচ্ছিন্না অথবা বিধবা হন, সেক্ষেত্রে তাদের এই তার স্বামীর ওপর, তার স্বামীর বা তার বাবার যে প্রপার্টি, সেই প্রপার্টির ওপর তার কি অধিকার রয়েছে। এখানে দেখুন যে এক্ষেত্রে যদি সেই মহিলা যিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসছেন বা বিবাহ বিচ্ছিন্না অথবা বিধবা, যদি উনি ভালো চাকরি বাকরি করেন তাহলে হয়তো ওনার দেওয়ালে পুরোপুরি পিঠ থেকে যায় না, কিন্তু অতি সামান্য রোজগার বা একেবারে সহায় সম্বলহীনভাবে যদি কেউ শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য হন এবং তার ওপর সঙ্গে যদি সন্তান থাকে, তাহলে সেই মেয়ের দুর্দশার অন্তহীন। এক্ষেত্রে মনে রাখা দরকার যে শ্বশুরবাড়ির অশান্তির জেরে কোনো মহিলা বাপের বাড়িতে ফিরতে চাইলে আইনি সহায়তায় তিনি ফিরতেই পারেন। স্বামী হারানো বিধবা মহিলার ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম। 2 নম্বর, আগেই বলেছি যে একজন বিবাহিত মহিলার বিয়ের পরও বাবার বাড়িতে পূর্ণ অধিকার থাকে। সুতরাং শ্বশুর বাড়ি ছেড়ে আসা বা বিবাহ বিচ্ছিন্ন ও বিধবা সকলেই কিন্তু বাবার সম্পত্তির সম্পূর্ণ হকদার। অর্থাৎ বাবা যে সমস্ত টাকা পয়সা, জমি বাড়ি, শেয়ার অর্থাৎ স্থাবর সম্পত্তি যাই রেখে যান না কেন, একক সন্তান হলে এবং মায়ের অবর্তমানে পুরো দাবি কিন্তু সে মেয়ে করতে পারবেন। আর ভাই বোন যদি থাকে তাহলে সম্পত্তি সকলের মধ্যে সমানভাবে ভাগ হবে, সমান অংশ পাবেন মাও। শুধু এক্ষেত্রে একটা জিনিস দেখতে হবে যে বাবা আগেই তার সম্পত্তি অন্য কোনো ছেলে মেয়েকে দানপত্র বা পারিবারিক ব্যবস্থাপত্র করে দিয়েছেন কিনা। উইল করে সম্পত্তি যদি অন্য কাউকে দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে সেই কন্যা সন্তান যাকে বঞ্চিত করা হয়েছে, একটু আগে আমি বলেছি, উনি কিন্তু সেই কোর্টে গিয়ে অ্যাকচুয়ালি উইলটাকে চ্যালেঞ্জ করতে পারবেন। এটা হলো ভিউয়ার্স যে বাবার সম্পত্তিতে একটা হিন্দু মেয়ের কি অধিকার, এই হিন্দু সাকসেশন অ্যাক্ট বা হিন্দু উত্তরাধিকার আইন কি স্বীকৃতি দিয়েছে। আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে বাবার সম্পত্তিতে তার মেয়ের বিয়ের আগে কি অধিকার দিয়েছে এবং বিয়ের পরে কি অধিকার স্বীকৃতি দিয়েছে। এরপরে ভিউয়ার্স আমরা যে আলোচনায় আসব সেটা হচ্ছে স্বামীর সম্পত্তিতে এই হিন্দু মেয়েদের হিন্দু উত্তরাধিকার আইন কি অধিকার স্বীকৃতি দিয়েছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত দেখুন যে যখন একটা হিন্দু মেয়ে বিবাহিত জীবনে আসছে তখন স্বামীর সম্পত্তিতে কীরকম অধিকার তার সুরক্ষিত হচ্ছে না। দেখুন ভিউয়ার্স যে ম্যারেজ রেজিস্টারের খাতায় যখনই স্বামী স্ত্রী পরিচয়ে সিলমোহর পড়ছে বা পড়ার মুহূর্তেই পাকা হয়ে যায় যে পত্নী হিসেবে মেয়েটির কতগুলো আর্থিক অধিকার। অর্থাৎ যখনই ধরুন একজন মেয়ের বিবাহিত লাইফে প্রবেশ করছেন তখনই কতগুলো তার আর্থিক অধিকার কিন্তু সুনিশ্চিত হয়ে যায়, যে অধিকারগুলো সে স্বামীর কাছ থেকে পেতে পারে। এগুলো কি অধিকার? প্রথমত হচ্ছে বিবাহ শব্দের মানে বিশেষভাবে বহন করা, তাই বিয়ের পর স্বামীর পূর্ণ দায়িত্ব তার স্ত্রীর ভরণ পোষণের।
পরবর্তী পয়েন্ট হচ্ছে যে বিয়ের পর একটি মেয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে উঠবে এবং সেখানেই তার অধিকার গড়ে উঠবে। প্রাচীনকাল থেকে চলে আসা এই রীতি এখন মেয়েদের আইনি অধিকার। তাকে ওই বাড়ি থেকে বেআইনিভাবে কেউ উচ্ছেদ করতে পারবে না। নেক্সট হচ্ছে স্বামীর সমস্ত রকম স্থাবর অস্থাবর সম্পত্তির ওপর স্ত্রীর সমান অধিকার থাকবে। স্ত্রীর যদি নিজের রোজগার থাকে তাও স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ বা খরপোষ সংক্রান্ত দায়িত্ব এড়াতে পারেন না। ভিউয়ার্স, আবার বলছি, পয়েন্টটা ভালো করে শুনুন। স্ত্রীর যদি নিজের রোজগার থাকে, অর্থাৎ স্ত্রী ধরুন কোনো একটা সরকারি চাকরি করে বা কোনো একটা বেসরকারি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করে, তা সত্ত্বেও স্বামী কিন্তু তার স্ত্রীর ভরণ পোষণ বা খরপোষ সংক্রান্ত দায়িত্ব এড়িয়ে যেতে পারবেন না। অর্থাৎ খরপোষ বা ভরণ পোষণ এটা স্ত্রীদের একটা অধিকার, যেটা স্বামীরা দিতে বাধ্য থাকবেন। স্বামীর আর্থিক ও সামাজিক অবস্থা অনুযায়ী এই ভরণ পোষণের ব্যাপারটা হয়ে থাকে এবং সেই অনুযায়ী ধরুন স্ত্রীর অধিকারটাও কিন্তু স্বীকৃত। আবার স্বামী যখন বিয়ে করে স্ত্রীকে ঘরে নিয়ে আসছেন, তখনও নিজের সামাজিক মর্যাদা ও আর্থিক অবস্থা অনুযায়ী স্ত্রীকে সামাজিক নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা দেওয়াটাও কিন্তু স্বামীর কর্তব্য। এবারে ভিউয়ার্স, প্রশ্নটা হচ্ছে যে যদি বিয়ে ভেঙে যায়, অর্থাৎ যদি ডিভোর্স হয়ে যায়, সেক্ষেত্রে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর কি কি অধিকার আইন স্বীকৃতি দিয়েছে। এক্ষেত্রে দেখুন, একটু আগেই ভিউয়ার্স বললাম যে সিচুয়েশনের ওপর ডিপেন্ড করবে যে তার স্বামীর ধরুন কীরকম পরিস্থিতি ছিল বা কীরকম ইনকাম অ্যাকচুয়ালি সে করতো, এটার ওপরই ডিপেন্ড করবে স্ত্রীর ভরণ পোষণ কেমন হবে বা স্ত্রীর ভরণ পোষণ কতটা পেতে পারবেন। যাই হোক, বিবাহ বিচ্ছেদের পরে একটা হিন্দু মহিলার বেশ কতগুলো অধিকার রয়েছে, যেটা আইনগতভাবে স্বীকৃত। এগুলো হচ্ছে, দেখুন, বাপের বাড়িতে থাকলেও তার ও সন্তানের ভরণ পোষণের দাবি করতে কিন্তু পারবেন স্ত্রী তার স্বামীর কাছ থেকে। পেতে পারেন খরপোষ। নেক্সট হচ্ছে ডিভোর্স বা বিবাহিত জীবনে ফিরে যাওয়ার মামলা ঝুলে থাকলে সেই অনুযায়ী অ্যালিমনি চেয়ে মামলা করতে পারবেন। এতে ভরণ পোষণ ও মামলা চালানোর খরচও পাওয়া যায়। নেক্সট হচ্ছে হিন্দু বিবাহ আইনের 25 নম্বর ধারায় পার্মানেন্ট অ্যালিমনি পেতে পারেন। একইভাবে বিশেষ বিবাহ আইন অনুযায়ী অ্যালিমনি ও পার্মানেন্ট অ্যালিমনি দাবি করতে পারেন। যতদিন না আবার বিয়ে করছেন ততদিন স্বামী রোজগার অনুযায়ী খরপোষ পেতে পারেন, তবে কতটা পরিমাণে পাবেন সেই ব্যাপারটা আদালতের বিচার্য বিষয়। তাহলে ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, যে হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী বাবা ও স্বামীর সম্পত্তিতে হিন্দু মেয়েদের কি অধিকার স্বীকৃত রয়েছে বা কি অধিকার তাদেরকে দেওয়া হয়েছে। আশা করা যায় আপনাদের কাছে এর একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে বা তৈরি হবে। ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে সকলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন, এবং কোনো রকম যদি আমাদের কোনো লেখনা থেকে থাকে তাহলে সেগুলো আমরা পরবর্তীকালে আমাদের ভিডিও মাধ্যমে কভার আপ করার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। জয় হিন্দ।